আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী রেজিম এই দেশের জন্য কতটা ভয়ঙ্কর ছিল। তাদের হাজার হাজার অপরাধ বলে শেষ করা যাবে না, এত অপরাধ তারা করছে। কিন্তু এর মধ্যে বাছাই করে 5টা অপরাধের কথা আজকে আলোচনা করার চেষ্টা করবো। এর পিছনের কারণ, হঠাৎ করে শুনছি আওয়ামী লীগকে নাকি কামব্যাক করা হবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। আরে ভাই, যে গণতন্ত্রে বিশ্বাসী না, যে ভোট অধিকারে বিশ্বাসী না, তাদের আবার এটা কি করে অধিকার হয়? তো যাই হোক, 5টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে 5টি অপরাধ বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছিল, নাগরিকের যে অধিকার সে অধিকারকে হনন করে নিয়েছিল। তো এই 5টি অপরাধের মধ্যে প্রথমত শিক্ষা ব্যবস্থা ধ্বংস, দ্বিতীয়ত বিচার ব্যবস্থার নগ্ন হস্তক্ষেপ, তৃতীয় গুম, চতুর্থ ভোটাধিকার হনন এবং পঞ্চমে 4টি গণহত্যার কথা বলবো। তো আসি প্রথমে শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করলো। যে প্রজন্ম এখন তৈরি হচ্ছে, যারা 5, 6, 7, 8 এই ক্লাসগুলোতে যে স্টুডেন্টরা পড়াশোনা করে, তাদের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রী আছে, তাদের অভিভাবকরা খুব বেশি সচেতন নয়, তারা তাদের সন্তানদের প্রতি খুব বেশি যত্নশীল হতে পারে না সঙ্গত কারণেই, পরিবেশও তাদের তেমন না। এই অবস্থায় শেখ হাসিনা সরকার প্রথম দিকে সিলেবাস চেঞ্জ করলো ক্ষমতায় আসার পর, এরপরে আস্তে আস্তে পরীক্ষা উঠায় দেওয়া শুরু করলো, এরপর শেষের দিকে একদম পরীক্ষাই বন্ধ করে দিল। আমাদের দেশের শিক্ষার্থীরা আছে, এরা সাধারণত পরীক্ষা থাকলে পড়াশোনা করে, তাছাড়া পড়াশোনা করতে চায় না। আমাদের যে পাঠ্যক্রম আছে, এই পাঠ্যক্রমে বিভিন্ন পরিবর্তন পরিবর্তন করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে নৈতিকতা বলতে কিছু নাই, শুধু শেখ মুজিবের ঘটনা, শেখ হাসিনার ঘটনা এইসব নিয়ে পড়ে আছে। প্রত্যেকটা বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্যেও যে তৈরি করা কাল্পনিক যে ঘটনা, এগুলা দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। অন্য কিছু শিক্ষার্থীদের মগজে দেওয়া হয় নাই, তাদের মেসেজ দেওয়া হয় নাই এই জাতিকে কিভাবে গড়ে তুলতে হবে, তাদেরকে মেসেজ দেওয়া হয় নাই এই জাতিকে উন্নতর অবস্থায় নিয়ে যাওয়া যাবে কিভাবে, যে স্বপ্নের বাংলাদেশের চিন্তা করি, একসময় সেই স্বপ্নের বাংলাদেশের দিকে নিয়ে যাবে, এগুলা কোনো মেসেজ দেওয়া হয় নাই। তো এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এরপর আসি বিচার ব্যবস্থার দিকে। বিচার ব্যবস্থায় ফ্যাসিস্ট গভর্নমেন্ট একবারে নগ্ন হস্তক্ষেপ করেছে। এখানে ন্যায় বিচার বলতে কিছু ছিল না, আদালতের নিজস্ব মত বলতে কিছু ছিল না। যেভাবে লিখে দিত, সাজিয়ে দিত, ঠিক সেভাবে বিচার কাজ করা হইতো। জাজদের মাথায় বন্দুক থেকে রায় সেটা দিয়ে নিত। এর উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমরা দিতে চাই, তাহলে তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের নামে দেশপ্রেমিক কিছু নাগরিককে ফাঁসি দেওয়া হয়েছে, দেশপ্রেমিক নাগরিকদের জেলখানায় ভরে দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুল কাদের মোল্লা সহ মীর কাসেম আলী মিন্টুর মতো এক বিখ্যাত অর্থনীতিবিদ, যে বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দিয়েছিল, যে বাংলাদেশের মানুষের যে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব, সেই বেকারত্ব দূরের করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল, সেই পদক্ষেপ অতুলনীয়। এমন স্বপ্নময় একটা মানুষকে, এমন সম্ভাবনাময় একটা মানুষকে, এমন দেশপ্রেমিক একটা মানুষকে তারা যুদ্ধাপরাধের নামে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তো এর বাহিরে মানুষের যে এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা, সে আস্থাও ছিল না। মানুষ এই বিচার ব্যবস্থাকে অপছন্দ করত, কারণ প্রশাসনের লোকজন যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যাইতো, যাকে ইচ্ছা তাকে আদালতে দিয়ে দিত, এবং যেভাবে ইচ্ছা সেভাবে তারা রায় নিন। নিরাপত্তা বাহিনী, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থার লোকজন রাজনৈতিক মতাদর্শ দমনের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে, তার জন্য যা করার প্রয়োজন প্রত্যেকটা কাজ করত। এরপর যদি আমরা আসি বাংলাদেশের মানুষকে গুম করা, গুম এখানে একটা রাজনৈতিক বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানুষকে নতুন একটা টার্ম শেখানো হয়েছে, আয়নাঘর। এই আয়নাঘরে মানুষকে বন্দী করা হয়েছে। এখানে যারা সাহিত্যিক ছিল, কলামিস্ট ছিল, যারা গভর্নমেন্টের বিরুদ্ধে লেখালেখি করতো, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতো, এমন প্রত্যেকটা মানুষকে তারা গুম করে ওই আয়নাঘর নামক নিকৃষ্ট একটা জায়গা রাখতো। অমানসিক নির্যাতন করত, ইচ্ছা হইলে তাদেরকে হত্যা করত, ইচ্ছা হইলে তাদেরকে অন্য অন্য দেশেও পাচার করত। এর উজ্জ্বল একটা উদাহরণ আমাদের সালাউদ্দিন আহমেদ। এরপরে যদি আসি, বাংলাদেশের ভোটাধিকার বলতে কিছু ছিল না, গণতন্ত্র বলতে কিছু ছিল না। সরকার, যে হাসিনা সরকার, তারা মানুষকে একটা দেখাইতো যে দেখো আমরা নির্বাচন করছি, কিন্তু কেউ ভোট দিতে পারবে না। 2014 সালের নির্বাচনে কি হলো? বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল 153টা আসন। চিন্তা করা যায়, মানে গভর্নমেন্ট অটোমেটিক গঠন হয়ে গেছে, এখানে তার প্রতিদ্বন্দ্বী বলতে কিছু নেই। এরপরে 2018 সালের নির্বাচন, রাতে দিয়ে শেষ, দিনের বেলা যায় দেখি তার ভোট দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এখানে 2018 সালের নির্বাচনে ভোট দিতে আমি নিজেও গিয়েছিলাম, কিন্তু ভোট দিতে পারি নাই। রাতে তো দিয়েছে, দিনের বেলা আবার মানুষকে ঢুকতে দেওয়া হয় নাই।
এরপর 2024-এর নির্বাচন কি হলো? তথাকথিত একটা নির্বাচন করা হলো, যেখানে নিজেরাই প্রতিদ্বন্দ্বী, অন্য কোনো রাজনৈতিক দলের এই স্পেস ছিল না এখানে। এইভাবে তারা নির্বাচন করছে, এইভাবে তারা মানুষের ভোটাধিকার নষ্ট করছে। তারা মানুষের যে মতামত দানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটা সম্পূর্ণভাবে হনন করেছে। তো এই আবার নাকি রাজনৈতিক দল? ন, এটা কোন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোন রাজনৈতিক দলের চিন্তাধারাও হইতে পারে না। ফাইনালি যে কথা আসবো সেটা খুব গুরুত্বপূর্ণ, যে গণহত্যা, চারটা গণহত্যা ফ্যাসিস্ট হাসিনা ঘটিয়েছিল। প্রথমেই ক্ষমতা আসার পরেই মানুষকে মেসেজ দেওয়া হইলো, দেখো আমি কি করতে চাই। বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনা অফিসারদের হত্যা করা হলো। একটা দেশের সার্বভৌমত্ব, একটা দেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য প্রথম যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হলো সে দেশের যারা সশস্ত্র বাহিনীর মেধাবী পরিচালনা করে তাদেরকে আগে পৃথিবী থেকে বিদায় করে দাও। ঠিক সেটাই করেছিল হাসিনা। এটার মাধ্যমে এই দেশের স্বাধীনতাকে বিক্রি করতে চেয়েছিল, এটার মাধ্যমে এই দেশের স্বাধীনতা কি মানুষের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল, এবং এই দেশকে তাদের প্রভুদের হাতে উঠায় দেওয়ার জন্য যা করতে হয় সেটারই প্রথম অংশ হিসেবে এই বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছিল। দ্বিতীয় গণহত্যা, শাপলা ছাত্রের গণহত্যা। এখানে 5 মে ইসলামপন্থী মানুষগুলা, যারা গভর্নমেন্টের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সেই মানুষগুলো রাস্তায় নেমেছে। তারা এই দেশের পরিবর্তন চায়, এই অন্যায়গুলার থেকে মানুষকে মুক্তি দিতে চায়, নির্যাতন থেকে মানুষকে মুক্তি দিতে চায়। ঠিক সেই সময় রাতের বেলা, রাতের অন্ধকারে যে মিডিয়াগুলো কভারেজ করছিল, সেই মিডিয়াগুলো বন্ধ করে দেওয়া হলো। এবং শুধু বন্ধ করে দেওয়া হয় না, কিছু মিডিয়াকে অ্যাড করে দেওয়া হলো। দেওয়ার মাধ্যমে রাতে যে হত্যাকাণ্ড ঘটানো হলো, 300-400 জন মানুষকে, ইসলাম প্রেমী মানুষকে হত্যা করা। এবং এটা নিয়ে পরবর্তীতে কেউ কথা বলবে এরকম কোন সিস্টেম তারা রাখে নাই। যে মুখ খোলার চেষ্টা করেছে তাকে গুম করা হয়েছে, এটা নিয়ে যে প্রতিবাদ করার চেষ্টা করেছে তাকে জেলে ভরা হয়েছে। এরপর 28শে ফেব্রুয়ারি বাংলাদেশের প্রাণ পুরুষ, বাংলাদেশের মানুষের হৃদয়ের ব্যক্তিত্ব, সকল ধর্মের মানুষের, আল্লামা দিলরুর হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসির রায় দেওয়া হলো। না মেনে নেওয়ার কারণে তারা রাস্তায় নেমে গেল এবং এই নিরীহ মানুষগুলোর উপর হাসিনা সরকার হত্যাযজ্ঞ চালাইলো। একদিনে 174 জন মানুষকে হত্যা করলো। এখানে থামে থাকে নাই। এরপর বিরোধী দল বলতে কোনো কিছু যেন না থাকে তার সব ব্যবস্থা করলো। যারা এই রাস্তায় নামার চেষ্টা করেছে, যারা এই রাস্তা নামার চিন্তা করেছে, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে জেলে ভরা হয়েছে, তাদেরকে গুম খুমের মতো বড় বড় অত্যাচার চাপিয়ে দেওয়া হয়েছে। ফাইনালি 2024-এর যে জুলাই আগস্টের গণহত্যা, ছাত্ররা প্রথমে তাদের মৌলিক অধিকার মেধার ভিত্তিতে যাদের নিয়োগগুলো হয়, সেজন্যই ছাত্ররা সরকারকে প্রথমে ভালোভাবে দাবি জানাইলো, মেধার ভিত্তিতে আমাদের যে অধিকার সেটা প্রয়োগ করা হোক, মেধার ভিত্তিতে আমাদের চাকরিতে নিয়োগ দেওয়া হোক। কিন্তু এই গভর্নমেন্ট সেটা মানলো না। না মানার পরিবর্তে তাদের উপর নগ্ন হস্তক্ষেপ শুরু করলো, প্রশাসন দিয়ে তাদের উপর হামলা শুরু করলো, তাদের বিপক্ষে সরকার দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে যায় নাই, শিক্ষার্থীদের উপর গুলি চালাতেও পিছপা হলো না, দ্বিধাবোধ করলো না। আবু সাইদের থেকে শুরু করে পরবর্তীতে প্রায় 2000 শিক্ষার্থী, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, গার্মেন্টস কর্মী যারা রাস্তায় নেমেছিল তাদেরকে হত্যা করা হয়েছে। 50,000-এর মতো মানুষকে আহত করা হয়েছে, কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এইভাবে বড় বড় 5টি অপরাধ, সেই 5টি অপরাধের কথা আমি বলার চেষ্টা করলাম। সেই আওয়ামী লীগ, সেই ভারতীয় গোলামদেরকে আবার এদেশে নাকি মসনদে বসার স্বপ্ন দেখানো হচ্ছে, তাদেরকে বিরোধী দলে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। ভুলে গেলেন ভাই আপনারা? এরা যদি আসে আপনাদের কি হবে জানেন? বিভিন্ন নামে তাদেরকে কামব্যাক করার যে চেষ্টা করতেছেন, এটা আপনাদের জন্য ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নেবে। যারা বিপ্লবী তাদের গলায় ফাঁসির রশি উঠবে, আর যারা এই বিপ্লবের সহযোগী তাদের গলায়ও ফাঁসি রশি। তো আসি, আমরা এই দেশকে বাঁচাই, এই দেশের মানুষের অধিকারকে আমরা রক্ষা করি। আমাদের দেশকে কোনো প্রভুর হাত তুলে দিতে চাই না, এমন কোনো পুতুল সরকার চাই না, এমন কোনো পুতুল বিরোধী দলও চাই না যারা অন্য কোনো এজেন্ডা নিয়ে এই দেশে রাজনীতি করবে। আমরা চাই যারা বাংলাদেশকে রক্ষা করবে, বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে চিন্তা করবে, এদেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে চিন্তা করবে, এদেশের মানুষের নাগরিক অধিকার নিয়ে চিন্তা করবে এবং এই দেশের মানুষের কল্যাণের জন্য চিন্তা করবে। আমরা তাদেরকেই এই দেশের সরকার এবং বিরোধী দলে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।